নমস্কার। বাংলা স্পিয়ারে আজ রাতের শেষ ভিডিওয়ে আপনাদের ফের স্বাগত জানাচ্ছি। দেখুন, হাসিনা ৩ মাসের উপর হয়ে গেল বাংলাদেশে নেই। তার দল আওয়ামী লীগের তাবড় তাবড় নেতারা হয় গুমঘরে চালান হয়ে গেছেন, নয় আত্মগোপন করে দেশান্তরী হয়েছেন, নয় দেশের ভিতরেই কোথাও না কোথাও লুকিয়ে আছে। আর তার ক্যাডার বাহিনী, তারাও এই প্রতিকূল পরিবেশে ঠিক মাথাচাড়া দেওয়ার ভরসা খুঁজে পাচ্ছেন না। অর্থাৎ বাস্তবের দিকে তাকাতে গেলে বাংলাদেশে এই মুহূর্তে হাসিনা অথবা তার দল আওয়ামী লীগকে নিয়ে এই যে একটা অন্তর্বর্তীকালীন ব্যবস্থা তৈরি হয়েছে, তাদের কর্তা ব্যক্তিদের মাথা ব্যথা করার কাগজে কলমে কোনো কারণ আছে বলে মনে হয়। তবু দেখা যাচ্ছে ভারতে বসে হাসিনা চুপচাপ থাকলেও বা কখনো কোনো কাজ করলেই সঙ্গে সঙ্গে ঢাকা থেকে ভূতগ্রস্ত লোকেদের মতো প্রতিক্রিয়া আসতে শুরু করে দিচ্ছে। যেমন আজকেই বাংলাদেশের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র সাংবাদিকদের কাছে বলেছেন, সে দেশের, আমি ঢাকার সবচেয়ে জনপ্রিয় সংবাদপত্র প্রথম আলো থেকে এই খবরটা দেখলাম। সেখানে মুখপাত্র বলছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে যাওয়ার পর যেসব রাজনৈতিক বক্তব্য বিবৃতি দিচ্ছেন, তা বাংলাদেশ ভালো চোখে দেখছে না বলে নয়াদিল্লিকে জানিয়ে দিয়েছে ঢাকা। দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের নিরিখে তার এসব বন্ধ রাখা জরুরি। শেখ হাসিনাকে এ ধরনের বক্তব্য ও বিবৃতি দেওয়া থেকে বিরত রাখতে ভারতের প্রতি আহ্বান জানানো হয়েছে। দেখুন, আর এখানেই তিনি থেমে থাকেন। তিনি বলেছেন যে ভারতের মাটিতে বসে ফোন ও ইন্টারনেট ব্যবহার করে শেখ হাসিনা যেসব দেশদ্রোহী বক্তব্য দিচ্ছেন, সে ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো পদক্ষেপ নিয়েছে কিনা এমন প্রশ্ন করেন এক সাংবাদিক। উত্তরে সেই মুখপাত্র বলেন, একাধিকবার বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার এবং ভারত সরকারকে বিষয়টি জানানো হয়েছে। তাদের স্পষ্টভাবে বলা হয়েছে যে সাবেক প্রধানমন্ত্রী 5ই আগস্ট গণ অভ্যুত্থানের সময় ভারতে চলে যাওয়ার পর সেখানকার বিভিন্ন গণমাধ্যমে ধারাবাহিকভাবে রাজনৈতিক বিবৃতি ও বক্তব্য দিচ্ছেন, সেটি বাংলাদেশ সরকার ভালোভাবে দেখছে না। এ ব্যাপারে সরকারের তীব্র অসন্তুষ্টি প্রকাশের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রীকে এ ধরনের বক্তব্য ও বিবৃতি দেওয়া থেকে বিরত থাকতে ভারতকে আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে বলা হয়েছে, আমাদের দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক ও পারস্পরিক শ্রদ্ধাবোধের জন্য এ ধরনের বক্তব্য প্রদান থেকে তাকে বিরত রাখাটা খুবই জরুরি। একটি স্বাধীন সার্বভৌম দেশ বাংলাদেশ, তার পররাষ্ট্র মন্ত্রকের একজন দায়িত্বশীল মুখপাত্র তাঁরই দেশের একজন এখনো প্রধানমন্ত্রী মহিলা সম্পর্কে কি করে অসমর্থিত এই ধরনের অভিযোগ প্রকাশ্যে করতে পারেন, আমার সেটাই মাথায় ঢুকছে না। প্রথমত, শেখ হাসিনা ভারতবর্ষে আসার পর থেকে ভারতবর্ষের কোনো কাগজ, কোনো গণমাধ্যম, কোনো টেলিভিশন চ্যানেল কারুর সঙ্গে কথা বলেননি। বস্তুত তিনি কোথায় আছেন, কিভাবে আছেন, সেই গোপন তথ্যটি পররাষ্ট্র মন্ত্রক এবং আমাদের একেবারে সর্বোচ্চ পর্যায়ের গোয়েন্দারা বা ডিফেন্স মিনিস্ট্রির লোকজন
হাতে গোনা কয়েকজন জানলেও জানতে পারে। এর বাইরে তাঁর গতিবিধি নিয়ে, তিনি কোথায় আছেন তা নিয়ে কোনো খবর বাজারে কেউ জানেন না। ২ নম্বর, ইন্টারনেট এবং ফোন ব্যবহার করে শেখ হাসিনা একটি বালখিল্যের মতো দেশ বিরোধী কথাবার্তা বলবেন এবং সেটা আজকের এই সমাজ মাধ্যমে এবং ডিজিটাল যুগে প্রচারিত হবে। আমার মনে হয় শেখ হাসিনা যত বড় স্বৈরাচারী হন না কেন, তার সম্পর্কে এই ধরনের মন্তব্য অত্যন্ত অবমাননাকর। সত্যিই যদি শেখ হাসিনার কিছু বলার থাকে তার দেশবাসীকে, তাহলে তিনি তো অনায়াসে সেটা রেকর্ড করে তার যে দল আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ, টুইটার হ্যান্ডেল, সেই সব জায়গায় দিতে পারেন। তিনি এই জামতারার কি বলে সাইবার ক্রিমিনালদের মতো লুকিয়ে চুরিয়ে গলাটাকে অন্যরকম করে এআই ব্যবহার করে তার দেশের মানুষকে কথা বলতে যাবেন কেন? আমার মনে হয় যে সুতরাং শেখ হাসিনা চুপ করবেন কি করবেন না, চুপ করে থাকবেন কি থাকবেন না, এ ব্যাপারে ভারত সরকার তাকে কোনো অনুরোধ করবে কি করবে না, সেটা তো পরের ব্যাপার। তার আগে আমার মনে হয় এই যে মাঝে মাঝেই শেখ হাসিনা বিরোধী কথাবার্তা দায়িত্ব জ্ঞান সম্পন্ন বাংলাদেশি কর্তা ব্যক্তিরা করে চলেছেন, সেটাও তো বন্ধ হওয়া দরকার। এক হাতে তো তালি বাজে না। সুতরাং আমরা যা খুশি বলে যাব, আর হাসিনার পক্ষ থেকে যদি কখনো একটি শব্দ বা দুটি শব্দ কখনো বলা হয়ে থাকে, তাহলে সেটা মস্ত বড় অপরাধ। এটা তো কোনো ন্যায় বিচার হলো না। দেখুন, গোড়ার দিকে এই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস এবং তার তথাকথিত সব উপদেষ্টারা একেবারে বলিউডি স্টাইলে দাবি করছিলেন যে হাসিনাকে প্রত্যর্পণ করতে হবে বাংলাদেশের হাতে, এবং তিনি যেসব অপরাধ করেছেন তার বিচার হবে ঢাকাতে। সুতরাং ভারতবর্ষ যেন এই কাজটি করতে গড়িমসি না করে। আশ্চর্য হয়ে দেখলাম আমাদের দেশেরও কোনো নেতা মন্ত্রী অতীতের, তারাও কিন্তু মনে করছেন যে ভারত সরকারের উচিত হবে হাসিনা যাতে যত দ্রুত দিল্লি ছেড়ে চলে যান তার ব্যবস্থা করা। এমনকি শশী থারুর, যিনি বিদেশ নীতি সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল এবং বাংলাদেশ সম্পর্কে অন্যথায় বন্ধুভাবাপন্ন, তিনিও দেখলাম এমন একটি মন্তব্য করেছেন যেটা হাসিনার পক্ষে খুব স্বস্তিদায়ক নয়। একটা কথা আমার মনে হয় এই বিষয়টা সম্পর্কে ক্ল্যারিটি থাকা খুব জরুরি। সেটা হলো শেখ হাসিনা কেবল আমাদের একজন প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রী নন। অ্যাকচুয়ালি তিনি যতটা বাংলাদেশের, ঠিক ততটাই ভারতবর্ষের। অন্তত ভারতবর্ষের রাজনৈতিক নেতারা দলমত নির্বিশেষে সেটাই মনে করে এসেছেন। হাসিনা যে জীবনের এই প্রথম দিল্লিতে এসে আশ্রয় নিয়েছেন বা বসবাস করছেন তা তো নয়। এর আগেও তাকে মাসের পর মাস দিল্লি শহরে থাকতে হয়েছে,
এবং তখন কংগ্রেসি জমানায় খুবই আপ্যায়ন করে একেবারে নিজেদের লোক মনে করে তার সঙ্গে ভারত সরকার এবং রাজনৈতিক দলগুলি ব্যবহার করেছে। এটা সম্পূর্ণ অকারণে হয়নি এবং এই যে তার সম্পর্কে ভারতবর্ষের দুর্বলতা, এই দুর্বলতার জন্যই কিন্তু বাংলাদেশের এই ঘটনাগুলির পরে নরেন্দ্র মোদীর বিদেশ নীতি কতটা ফ্লপ করলো বাংলাদেশে, কতটা অপ্রস্তুত অবস্থায় ভারতবর্ষকে পড়তে হলো, তা নিয়ে কিন্তু ভারতের ভিতরে, সংসদের ভিতরে অথবা বাইরে কোথাও কেউ রাগ কাটছেন না। তার একটাই কারণ হলো নরেন্দ্র মোদী হাসিনাকে যতটা আপনজন বলে মনে করেন, ঠিক ততটাই আপনজন বলে মনে করে গান্ধী নেহরু পরিবার। এর আগে নরেন্দ্র মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পরে হাসিনা যখন ভারত সফরে এসেছিলেন, তখন তার সঙ্গে দেখা করতে সপুত্রক সকন্যা সোনিয়া গান্ধী গিয়েছিলেন। সেই ছবি আমরা খবরের কাগজে দেখেছি, টেলিভিশনেও দেখেছি। সুতরাং ব্যক্তিটির নাম হাসিনা বলে ভারতবর্ষ দলমত নির্বিশেষে তার সম্পর্কে একটা বিশেষ দুর্বলতা আছে এবং যে দুর্বলতার কারণ ঐতিহাসিক, যে দুর্বলতার একটা বড় কারণ হচ্ছে তার রাজনৈতিক উত্তরাধিকার, তার পিতৃপরিচয় এবং তার বাবার সঙ্গে আমাদের দেশের একেবারে হরিহর আত্মার সম্পর্ক এবং সর্বোপরি বাংলাদেশকে স্বাধীন করার প্রশ্নে মুজিবুর রহমান এবং আওয়ামী লীগের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ভারতীয় ফৌজের সেখানে যুদ্ধ করা। দেখুন, আজকে কিছু চ্যাংড়া ছোকরা তারা যেখান থেকে পাচ্ছে সেখানে মুজিবুরের ছবি নামিয়ে দিচ্ছেন, নয়তো তার মূর্তি ভেঙে দিচ্ছেন। এইসব হচ্ছে। তারা কেউ কেউ নাকি বলছেন যে মুজিবকে জাতির জনক হিসেবে বলাটা কোনো মানেই হয় না, আর তাছাড়া মুজিব নীতি থেকে বাংলাদেশ যত দূরে যাবে ততই দেশের পক্ষে ভালো। এইসব কথা এখন উচ্চগ্রামে তারা বলতে পারছেন, কেননা হাসিনা দেশে নেই। আর আপনি চাইলেই যে ইতিহাস উল্টো হয়ে যাবে এ কথা মনে করার তো কোনো কারণ নেই। শেখ মুজিবুর রহমানকে বাদ দিয়ে স্বাধীন বাংলাদেশের যারা কল্পনা করেন তাদের ইতিহাস চেতনা নিয়ে সন্দেহটা স্বাভাবিক, এবং তার চেয়েও বড় কথা, বাংলাদেশের প্রতি তাদের আনুগত্যও প্রশ্নাতীত কিনা সেই প্রশ্নও তোলা যায়। তার কারণ বাংলাদেশে আগাগোড়া একটা অংশ আছেন যারা এই স্বাধীনতাটাকে খুব ভালো করে হজম এখনো করতে পারেন। তারা এখনো সেই পাকিস্তানি আমলে হাল কিরকম ছিল তা নিয়ে নস্টালজিক ট্রিপে যান এবং বিশ্বাস করেন যে পাকিস্তানের অন্তর্গত হয়ে থাকতে পারলেই বোধহয় বাংলাদেশের ভালো ছিল। সুতরাং এই যে একটা দ্বন্দ্ব, তারপরে ধীরে ধীরে ধর্মনিরপেক্ষতার সঙ্গে ইসলামের কট্টর ইসলামিকদের দ্বন্দ্ব, এগুলো নিয়েই তো বাংলাদেশ ঘর করছে। আর শুধু একা বাংলাদেশ করছে তা নয়, আজকাল ভারতবর্ষও করছে। সুতরাং এর মধ্যে কোনো নূতনত্ব নেই। নূতনত্ব যেখানে আছে সেটা হলো
এতটা হঠাৎ হাসিনাকে নিয়ে বাংলাদেশের এই তদারকি সরকার ঘাবড়ে গেছে কেন? মূল কারণটি হলো দিন কতক আগে আওয়ামী লীগের প্যাডে একটি চিঠি পাঠানো হয়েছে সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে, যার প্রতিলিপি আমি এই এপিসোডের থাম্বনেইলে কিছুটা তুলে ধরেছি। সেখানে প্রধানমন্ত্রী হিসেবে চিহ্নিত করা হয়েছে শেখ হাসিনা এবং ট্রাম্পের সঙ্গে তার কি মধুর সম্পর্ক ছিল যখন প্রথম দফায় তিনি আমেরিকার প্রেসিডেন্ট হয়েছিলেন, সেই স্মৃতিচারণাও কিছুটা করা হয়েছে। কিন্তু বাংলাদেশি কর্তৃপক্ষের এখন যারা কর্তৃত্ব করছেন তাদের গায়ে বড় জ্বালা ধরেছে, কেননা হাসিনা নিজেকে এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে পরিচয় দিচ্ছেন। এই পরিচয় দেওয়ার পিছনে কি কোনো আত্মপ্রবঞ্চনা আছে, ছলনা আছে? এটা কি অসত্য কথন? কে বলবে তার জবাব? প্রথম কথা, বাংলাদেশের রাষ্ট্রপতি নিজে একটি সাক্ষাৎকারে সত্যটা, বেড়ালটাকে ঝোলা থেকে বার করে দিয়ে বলেছিলেন যে হাসিনা দেশান্তরী হয়েছেন ঠিকই, কিন্তু তার কোনো পদত্যাগপত্র তার কাছে নেই। এই কথাটা বলা মাত্র এই তদারকি সরকারের মাতব্বরেরা রাষ্ট্রপতির অপসারণ এবং তাকে দেশান্তরী করার জন্য যা যা করা যায় সেসব করতে উদ্যোগী হয়েছিল এবং তার বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ এনেছিলেন। কেননা 5ই আগস্ট 3 সেনা প্রধানের সঙ্গে দাঁড়িয়ে এই রাষ্ট্রপতি নাকি হাসিনা পদত্যাগ করে গেছেন এই কথাটি বলেছিলেন। আমরা সবাই জানি পিছনে 3 জন সেনাপ্রধান দাঁড়িয়ে থাকলে একজন রাষ্ট্রপতি কতটা সাহসী হতে পারেন। আর যখন জল অনেকটা থিতিয়ে গেছে তখন তিনি তার পরিচিত এক প্রিয় সাংবাদিককে যে কথাটি বলেছেন, এই দুটোর মধ্যে কোনটা সত্য সেই বিচারটা কে করবে? 1। 2 নম্বর হলো, কাগজে কলমে আজও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ। কেন না, তিনি দেশান্তরী হয়েছেন বটেই, কিন্তু তার বিকল্প হিসেবে যে ব্যবস্থাটা বাংলাদেশে কায়েম হয়েছে তার কোনো সাংবিধানিক বৈধতাই নেই। তারা নিজেদের ইচ্ছে মতো রাষ্ট্রপতিকে রক্তচক্ষু দেখিয়ে ক্ষমতা দখল করেছেন বলেই সেটা সাংবিধানিক বৈধতা পেয়ে গেছে একথা মনে করার কোনো কারণ নেই। একজন প্রধানমন্ত্রী সত্যিই পদত্যাগ করলে বা দেশান্তরী হলে যতক্ষণ পর্যন্ত না নির্বাচন হবে এবং সেখানে একটি নির্বাচিত সরকার গঠিত হবে ততক্ষণ পর্যন্ত কাগজে কলমে হলেও প্রধানমন্ত্রীর পরিচয়টা শেখ হাসিনার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। সেই জন্যই আপনারা লক্ষ্য করবেন বিএনপি কিন্তু প্রথম থেকেই একদিকে যেমন রাষ্ট্রপতির বিরুদ্ধাচরণ করার তীব্র প্রতিবাদ করছে, অন্যদিকে তেমনি যত দ্রুত সম্ভব বাংলাদেশে অবাধ এবং শান্তিপূর্ণ ভোট করানোর জন্য তদারকি সরকারের উপর চাপ দিচ্ছে। আর এই তদারকি সরকার 3.25 মাসে
কার্যত যদি ফলিত ক্ষেত্রে সাফল্যের কথা কিছু বলেন, তাহলে তাদের ট্র্যাক রেকর্ডে এমন কিছু সাফল্য নেই যার ভিত্তিতে তারা দেশ শাসনের লেজিটিমেসি দাবি করতে পারে। তারা একটা সাময়িক অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতা দখল করেছেন বটে, কিন্তু সেই ক্ষমতায় থাকাটাকে তারা যদি একটা অভ্যাসে পরিণত করে ফেলেন এবং অযথা দীর্ঘসূত্রী করে চলেন, তাহলে যারা তাদের খেপে গিয়ে বসিয়েছেন বিবিধ জায়গায়, তারাই কিন্তু আবার নামিয়ে দেবে। এবং আশ্চর্য হয়ে আমরা লক্ষ্য করছি, মোহাম্মদ ইউনূস কবে নির্বাচন হবে সেই প্রশ্নটির কোনো সদুত্তর বা সোজা জবাব কখনো দেন। সর্বশেষ তিনি বলেছেন, সংস্কারের প্রক্রিয়া যত দ্রুত হবে তত বোঝা যাবে যে কবে নির্বাচনের দিন, নির্ঘণ্ট ইত্যাদি তৈরি হয়। সংস্কার বলতে তিনি কি বোঝান, সেই সংস্কার প্রক্রিয়াটাই বা কি, সেটা রূপায়ণের পদ্ধতিটাই বা কি, সেগুলো সম্পর্কে ভাষা ভাষা কিছু কথা হাওয়ায় ছড়িয়ে দেওয়া ছাড়া এই তদারকি সরকারের কাছ থেকে আমরা আর কিছু শুনতে পাই। আর যেটা শুনতে পাচ্ছি সেটা হচ্ছে একটা চাপা ভীত আর্তনাদের প্রতিধ্বনি। কেননা ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনের মালিক হওয়ার পরে বাংলাদেশের অভ্যন্তরে কি হবে, কতটা কি ইকুয়েশন যেটা আজকে রয়েছে সেটা ড্রামাটিক্যালি অল্টার্ড হয়ে যাবে, সেটা কেউ বলতে পারে না। এবং শেখ হাসিনা একজন অত্যন্ত অভিজ্ঞ এবং ধুরন্ধর রাজনীতিবিদ। তিনি সুযোগ বুঝে ঠিক সময়ে ট্রাম্পকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন এবং তিনি এটা বিলক্ষণ জানেন যে ট্রাম্প সম্পর্কে এই তদারকি সরকারের মস্তিষ্ক যিনি ইউনূস এবং তার চেলাচামুন্ডারা, তারা কিন্তু খুবই খুবই স্পর্শকাতর। আর ট্রাম্প মার্কিন নির্বাচনের দিন কয়েক আগে যেভাবে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের নিন্দা করেছেন যে ভাষায়, এবং পরিষ্কার করে বলেছেন বাংলাদেশে এখন নৈরাজ্য কায়েম হয়েছে, তাতে তিনি যে ক্ষমতায় এলে কি করবেন সে নিয়ে এখন রাত্রিরে ঠিক ঘুমই হচ্ছে না মোহাম্মদ ইউনূস এবং তার এই সোকল্ড উপদেষ্টাদের। তাই শোনা যাচ্ছে ঢাকা শহরে ওষুধের দোকানে সম্প্রতি নাকি ঘুমের ওষুধের চাহিদা খুব বেড়ে গিয়েছে। ভালো থাকবেন, নমস্কার, শুভরাত্রি।